কোকা কোলা কেবল একটি সফট ড্রিঙ্ক নয়, এটি বিশ্বব্যাপী সংস্কৃতির প্রতীক। এমন একটি পণ্য যা রাজনীতি, অর্থনীতি, এমনকি যুদ্ধকেও প্রভাবিত করেছে। 1 শতাব্দীরও বেশি ইতিহাসের সাথে এই সফট ড্রিঙ্কটি একটি ইতিহাস রয়েছে এটির। আসুন শুনি সেই ব্যক্তির কথা যিনি এই কাজটি সম্ভব করেছেন। জন স্টিথ পেম্বারটন, যিনি কোকা কোলা তৈরির পিছনের মানুষ। তিনি ছিলেন একজন আমেরিকান ফার্মাসিস্ট এবং রসায়নবিদ, যার উদ্ভাবন বিশ্বের অন্যতম বিখ্যাত পানীয়ের ভিত্তি স্থাপন করেছিল। 1831 সালের 8ই জুলাই জর্জিয়ার নক্সভিলে জন্মগ্রহণকারী পেম্বারটন চিকিৎসা ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ নিয়ে বেড়ে ওঠেন। তিনি ম্যাকনের রিফর্ম মেডিকেল কলেজ অফ জর্জিয়াতে পড়াশোনা করেন, যেখানে তিনি ফার্মাসিউটিক্যাল রসায়নে বিশেষজ্ঞ হন। শিক্ষা শেষ করার পর তিনি নিজেকে একজন সম্মানিত রসায়নবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং জর্জিয়ার কলম্বাসে পেম্বারটনের ইগল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল হাউস খোলেন, যেখানে তিনি বিভিন্ন ধরনের পেটেন্ট ওষুধ এবং প্রতিকার তৈরি করেন। আমেরিকান গৃহযুদ্ধের সময় পেম্বারটনের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। 1865 সালে কনফেডারেট সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত অবস্থায় তিনি কলম্বাসের যুদ্ধের সময় গুরুতর আঘাত পান। এই আঘাতের ফলে দীর্ঘস্থায়ী ব্যথা শুরু হয় এবং তৎকালীন অনেক আহত সৈন্যের মতো মরফিনের উপর নির্ভরশীল হয়ে পড়েন, যা সাধারণত ব্যথা নাশক হিসেবে ব্যবহৃত হতো। তার আসক্তির জন্য একটি নিরাপদ বিকল্প খুঁজে বের করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ পেম্বারটন এমন ঔষধি পানীয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন যা থেরাপিউটিক প্রভাবও প্রদান করতে পারে। ভিন মারিয়ানির মতো ইউরোপীয় কোকা ওয়াইন দ্বারা অনুপ্রাণিত হয়ে 1880-র দশকের গোড়ার দিকে তার নিজস্ব ফর্মুলা তৈরি করেছিলেন। পেম্বারটনের ফ্রেঞ্চ ওয়াইন কোকা নামে পরিচিত এই পানীয়টি কোকা পাতার নির্যাস, যাতে অল্প পরিমাণে কোকেন ছিল, কোলা বাদামের নির্যাস, ক্যাফেইনের একটি প্রাকৃতিক উৎস, ওয়াইন এবং বিভিন্ন স্বাদের তেল একত্রিত করেছিল। তিনি এই পানীয়টিকে স্নায়ু টনিক এবং মাথা ব্যথা এবং ক্লান্তি প্রতিকার হিসেবে বাজারজাত করেছিলেন। যাই হোক, 1886 সালে যখন আটলান্টা অ্যালকোহলযুক্ত পানীয় নিষিদ্ধ করার আইন চালু করে, তখন পেম্বারটন তার ফর্মুলা পরিবর্তন করতে বাধ্য হন। তিনি ওয়াইনটি কার্বনেটেড জল দিয়ে প্রতিস্থাপন করেন, তার পানীয়ের একটি অ্যালকোহলযুক্ত সংস্করণ তৈরি করেন, যে পানীয়টি পরে কোকা কোলা হয়ে ওঠে। 1886 সালের 8ই মে আটলান্টার জেকবস ফার্মেসিতে নতুন তৈরি কোকা কোলা প্রথম বিক্রি হয় গ্লাস প্রতি 5 সেন্টে। 1887 সালের মধ্যে পেম্বারটন তার কোম্পানির কিছু অংশ বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেন, যার মধ্যে আসা গ্রিক স্ক্যান্ডলারও ছিলেন, যিনি পরবর্তীতে কোকা কোলার জাতীয় সাফল্যের চালিকা শক্তি হয়ে ওঠেন। দুঃখের বিষয় হল, পেম্বারটনের জীবনকাল তার সৃষ্টির অবিশ্বাস্য বৃদ্ধি প্রত্যক্ষ করার আগেই কেটে যায়। অসুস্থতার সাথে লড়াই করে এবং এখনও মরফিনের উপর নির্ভরশীল হয়ে পেম্বারটন 1888 সালের 16ই অগস্ট 57 বছর বয়সে মারা যান। পেম্বারটনের মৃত্যুর পর একজন ব্যবসায়ী এবং মূল বিনিয়োগকারীদের একজন আশা গ্রিক স্ক্যান্ডলার কোকা কোলার নিয়ন্ত্রণ লাভ করেন। স্ক্যান্ডলার একজন বিপণন প্রতিভা ছিলেন এবং স্থানীয় টনিক থেকে কোকা কোলাকে জাতীয় ব্র্যান্ডে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আসা ক্যান্ডলার কোকা কোলার সূত্রটির উদ্ভাবক জন এস পেম্বারটনের কাছ থেকে $2300 কিনেছিলেন, যদিও সেই সময় মালিকানা কিছুটা বিতর্কিত ছিল। ক্যান্ডলার অবশেষে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেন। আসা ক্যান্ডলার একটি সাধারণ স্থানীয় পানীয় থেকে কোকা কোলাকে বিশ্বব্যাপী স্বীকৃত ব্র্যান্ডে রূপান্তরিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার অবদান কোম্পানির প্রাথমিক সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। 1851 সালের 30শে ডিসেম্বর জর্জিয়ার ভিলা রিকায় জন্মগ্রহণকারী ক্যান্ডলারও একজন ফার্মাসিস্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ক্যান্ডলার ছিলেন একজন দূরদর্শী বিপণনকারী, যিনি আগ্রাসীভাবে কোকা কোলার প্রচারণা চালাতেন। তিনি বিনামূল্যে পানীয়ের কুপন বিতরণ করতেন, ক্যালেন্ডার, ঘড়ি এবং অন্যান্য প্রচারমূলক আইটেমগুলিতে কোকা কোলার লোগো স্থাপন করতেন এবং বিজ্ঞাপনে প্রচুর বিনিয়োগ করতেন। কৌশলটি ব্যাপক ব্র্যান্ড স্বীকৃতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই কৌশলটি কোকা কোলাকে দৈনন্দিন আমেরিকান জীবনে অন্তর্ভুক্ত করতে
সাহায্য করেছিল। 1895 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে কোকা কোলা শুরু হয়েছিল। 1899 সালে বটলিং এর অধিকার উদ্যোক্তা বেঞ্জামিন থমাস, জোসেফ হোয়াইটহেড এবং জন লুপটনের কাছে মাত্র $1 বিক্রি করে দেন। এই সিদ্ধান্তের ফলে স্বাধীন বটলিং কারখানাগুলি বিতরণ সম্প্রসারণের সুযোগ পায়, যা কোকা কোলার প্রবৃদ্ধিকে ব্যাপকভাবে ত্বরান্বিত করে। 1892 সালে ক্যান্ডলার আনুষ্ঠানিকভাবে দ্য কোকা কোলা কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ব্র্যান্ডের আইনি সুরক্ষা নিশ্চিত করেন। তিনি পণ্যের সূত্র এবং ব্র্যান্ডিংকেও মানসম্মত করেন। 1900 সালের গোড়ার দিকে প্রতিযোগীরা কোকা কোলার ব্র্যান্ড এবং স্বাদ অনুকরণ করতে শুরু করেন। 1915 সালে রুট গ্লাস কোম্পানি দ্বারা ডিজাইন করা আইকনিক কন্টিওর বোতলটি চালু করে। অন্যান্য আকৃতি কোকা কোলাকে আলাদা করে তুলতে সাহায্য করে এবং ব্র্যান্ডের পরিচয়ের একটি সংজ্ঞায়িত উপাদান হয়ে ওঠে। 1919 সালের মধ্যে কোকা কোলা একটি প্রধান ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হয় এবং ক্যান্ডলার কোম্পানিটিকে $25 মিলিয়ন বিক্রি করে দেয়। উডরাফের গ্রুপ কোম্পানিটিকে পুনর্গঠন করে এবং এটিকে জনসাধারণের কাছে প্রকাশ করে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করে। 1923 সালে আর্নেস্ট উডরাফের ছেলে রবার্ট ডব্লিউ উডরাফ কোম্পানির সভাপতি হন। কোকা কোলাকে একটি বিশ্বব্যাপী শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করার জন্য তাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে ব্র্যান্ডটি আন্তর্জাতিকভাবে প্রসারিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সৈন্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ পানীয় হয়ে ওঠে এবং আমেরিকান সংস্কৃতিতে গভীরভাবে মিশে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে কোকা কোলা কোম্পানির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল, এর বিশ্বব্যাপী উপস্থিতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির কৌশলকে রূপ দেয় তা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোকা কোলার সভাপতি রবার্ট ডব্লিউ উডরাফ ঘোষণা করেছিলেন যে প্রতিটি মার্কিন সৈন্যের 5 সেন্টে 1 বোতল কোক কিনতে পারা উচিত, তারা যেখানেই অবস্থান করুক না কেন। এই দেশপ্রেমিক প্রতিশ্রুতি বিশ্বব্যাপী কোকা কোলার উৎপাদন সুবিধাগুলিকে নাটকীয়ভাবে প্রসারিত করেছে। কোম্পানিটি ইউরোপ, উত্তর আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ঘাঁটির কাছে 64টি বটলিং কারখানা স্থাপন করেছে। এই কারখানাগুলি সৈন্যদের কোক ব্যবহারের সুযোগ নিশ্চিত করেছিল, কিন্তু যুদ্ধ পরবর্তী সময় কোকা কোলার বিশ্বব্যাপী সম্প্রসারণের ভিত্তিও তৈরি করেছিল। যুদ্ধের সময় সৈন্যরা কোকা কোলার প্রতি আগ্রহ তৈরি করার সাথে সাথে শান্তি ফিরে আসার পর অনেক নতুন বাজারে এর চাহিদা বৃদ্ধি পায়। এই অঞ্চলে কোম্পানির উপস্থিতি আমেরিকান সংস্কৃতির প্রতীক হিসেবে কোককে সিমেন্ট করতে সাহায্য করেছিল। যেসব দেশ বটলিং কারখানা পেয়েছিল তারা প্রায়শই যুদ্ধ শেষ হওয়ার অনেক পরেও কোকা কোলাকে গ্রহণ করে, যা কোম্পানিকে যুদ্ধ পরবর্তী ভোক্তা বৃদ্ধিতে একটি অগ্রণী ভূমিকা পালন করতে সাহায্য করে। এবারে একটি মজার তথ্য শেয়ার করছি। জানেন কি কোকা কোলা কিভাবে ফ্যান্টা আবিষ্কার করেছিল? যুদ্ধকালীন চিনি এবং অন্যান্য উপাদানের ঘাটতি কোকা কোলাকে উদ্ভাবন করতে বাধ্য করেছিল। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে চাহিদা মেটাতে কোম্পানিটি তার সরবরাহ এবং উৎপাদনের উৎসকে প্রয়োজন মতো পরিবর্তন করেছিল। সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার কারণে কোকা কোলা নাৎসি জার্মানিতে ফ্যান্টা তৈরি করেছিল। মূল উপাদানগুলি আমদানি করা কঠিন ছিল। এই উদ্ভাবনের ফলে জার্মান বাজারে কোম্পানির উপস্থিতি বজায় ছিল। 1985 সালে কোকা কোলা তার ক্লাসিক পানীয়কে পেপসি চ্যালেঞ্জ প্রচারণার মাধ্যমে বাজারের অংশীদারিত্ব অর্জনকারী পেপসির সাথে প্রতিযোগিতা করার জন্য সংস্কারের চেষ্টা করে। কোম্পানিটি নিউ কোক চালু করে, যা মূল সূত্রের একটি মিষ্টি রূপ। তবে এই পরিবর্তন জনসাধারণের ক্ষোভের জন্ম দেয় এবং অনুগত গ্রাহকরা মূল রেসিপিটি ফিরিয়ে আনার দাবি করে। মাত্র 3 মাস পরে কোকা কোলা ক্লাসিক নামে মূল পানীয়টি পুনরায় চালু করে। দ্রুত প্রতিক্রিয়া গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করে এবং শেষ পর্যন্ত ব্র্যান্ডের আনুগত্যকে আরও শক্তিশালী করে। কোকা কোলা পরবর্তী দশকগুলিতে স্প্রাইট, ফ্যান্টা, দাসানি, মিনিট মেড এবং পাওয়ারেডের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য তার পোর্টফোলিও প্রসারিত করে। পরিবর্তিত ভোক্তাদের পছন্দ পূরণের জন্য কোম্পানিটি 1982 সালে ডায়েট কোক এবং পরে কোক জিরো সুগারের মতো ডায়েট বিকল্প চালু করে।
নতুন পণ্যের পাশাপাশি কোকা-কোলা ক্রমাগত উদ্ভাবনী বিপণন কৌশল গ্রহণ করে। শেয়ার কোকের মতো প্রচারণা, যা জনপ্রিয় নামের বোতলগুলিকে পার্সোনালাইজ করে, এবং কোকা-কোলা সান্টা সমন্বিত আইকনিক হলিডেজ আর কামিং ক্রিসমাস বিজ্ঞাপনগুলি ব্র্যান্ডটিকে সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক রাখে। যে কোকা-কোলা সান্টা ক্লজের বর্তমান ভাবমূর্তি গঠনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। 1930-এর দশকে কোকা-কোলা বেশ কয়েকটি বিজ্ঞাপন প্রকাশ করে, যা আজকের সান্টা ক্লজকে কিভাবে দেখা হয় তা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। 1931 সালে কোকা-কোলা তাদের ছুটির বিজ্ঞাপন প্রচারণার জন্য চিত্রকর হেডেন সানব্লমকে সান্টা ক্লজের ছবি তৈরি করার দায়িত্ব দেয়। সানব্লম সান্টাকে গোলাপি গাল, সাদা দাড়ি এবং সাদা পশম দিয়ে ছাঁটা লাল স্যুট সহ একটি উষ্ণ, মোটা এবং প্রফুল্ল ব্যক্তিত্ব হিসাবে চিত্রিত করতে চেয়েছিল। এমন একটি চেহারা যা আইকনিক হয়ে উঠেছে। 1985 সালে কোকা-কোলা মহাকাশে প্রথম সফট ড্রিঙ্ক হিসেবে পান করা হয়। নাসা কোকা-কোলার সাথে যৌথভাবে একটি বিশেষ স্পেস ক্যান তৈরি করে, যা মহাকাশচারীরা মাইক্রোগ্র্যাভিটিতে নিরাপদে ব্যবহার করতে পারবেন। এই পরিবর্তিত ক্যানটি মহাকাশচারীদের স্পেস শাটল চ্যালেঞ্জার মিশনের উপর কোকা-কোলা পান করার অনুমতি দেয়। নকশায় একটি বিশেষ ভালভ এবং শূন্য মাধ্যাকর্ষণে কার্বনেশন পরিচালনা করার জন্য বিতরণ ব্যবস্থা ছিল। 1996 সালে কোকা-কোলা আরও এগিয়ে যায় এবং স্পেস শাটল এন্ডিভার মিশনের জন্য কোকা-কোলা স্পেস ডিসপেন্সার তৈরি করে। এই ডিসপেন্সারটি মাইক্রোগ্র্যাভিটিতে কোকা-কোলা এবং ডায়েট কোক উভয়কেই পরিবেশন করতে পারে। অলিম্পিক গেমসের সাথে কোকা-কোলার সম্পর্ক ক্রীড়া ইতিহাসের সবচেয়ে স্থায়ী এবং প্রভাবশালী অংশীদারিত্বগুলির মধ্যে একটি। 1928 সালের পর থেকে অলিম্পিক্সের দীর্ঘতম ধারাবাহিক পৃষ্ঠপোষক হিসেবে কোকা-কোলা অলিম্পিক চেতনা প্রচার এবং বিশ্বব্যাপী ক্রীড়াবিদ, ভক্ত এবং সম্প্রদায়কে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অলিম্পিক অভিজ্ঞতায় কোকা-কোলার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলির মধ্যে একটি হল অলিম্পিক টর্চ রিলেতে অংশগ্রহণ। এই ঐতিহ্যকে সমর্থন করে কোকা-কোলা আয়োজক শহর এবং বিভিন্ন দেশে উত্তেজনা জাগিয়ে তুলতে সাহায্য করেছে।